এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তা করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। ভারতের পশ্চিমবঙ্গে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। তো এক সপ্তাহের ব্যবধানে এমন কি ঘটলো যে মুসলিম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এক চরম বাধ্যতামূলক নিয়মের বেড়াজালে আটকে দেওয়া হলো? সাধারণ স্কুলের পর এবার রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসাতেও প্রতিদিন সকালে সমাবেশে বন্দে মাতরম গানটি বাধ্যতামূলকভাবে গাওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। আর এই ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ভারতে গরু জবাই নিষিদ্ধ করার যে আইনটি পাশ করা হয়েছিল, এই আইনে মূলত তারা দুইটি প্ল্যান এখানে করে রেখেছিল। প্রথম প্ল্যান ভেস্তে যাওয়ার পরে এবার তারা দ্বিতীয় প্ল্যানে পা দিচ্ছে। এক কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপিকে মাত্র 5 দিনের ব্যবধানে সোশ্যাল মিডিয়ায় হারিয়ে দিয়েছে তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ঘটনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকারই। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। হয়তোবা সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। তার একজন মেয়ের সাথে প্রেম করবো, আমরা 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিয়ে লাগবো। সরকার বিচার না করতে পারলে তার সাথে পলাক, জনগণের কাছে ছেড়ে দেখ। আমার ছোট বোনকে মেরেছে, আমার ছোট বোনের জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে আমি মরে যাবো, তবুও আমি আমার ছোট বোনের বিচার নিয়েই ছাড়বো। আমার বোনের আমি বিচার চাই। সে যেভাবে হত্যা করেছে তাকে সেভাবে হত্যা করা দরকার। আজকে দেখা যায় তো যদি কোনো এমপি মন্ত্রীর মেয়ে এভাবে ধর্ষিত হইতো তাহলে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়তো, মিছিল মিটিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যেত। দেখা যায় তো মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কিন্তু আমি স্যার বাবা একজন সামান্য মানুষ, একজন সাধারণ নাগরিক, যার কারণে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এইটাকে আমরা ধিক্কার জানাই। সাব্বাস 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 সাব্বাস। বাংলাদেশের বিজেপি, তারা যে সাহসী সৈনিক, তারা যে সাহসী মায়ের সন্তান, সেটা আবার অলরেডি প্রমাণ করে দিয়েছে সীমান্তে। দর্শক, বিএসএফ সীমান্তে খুঁটি গেড়তে এসেছিল, অবশেষে ডাইরেক্ট কড়া ভাষায় নিষেধ করে দিয়েছে এবং জায়গায় হা করে দাঁড়িয়েছিল বিএসএফ এর লোকেরা। সাহস পায়নি বিজেপিকে উপেক্ষা করে সেখানে খুঁটি গাড়া। দর্শক, আজকের এই ভিডিওটি এপার বাংলায় বা ওপার বাংলা নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু মনোযোগ সহকারে আজকের এই এপিসোডটি দেখতে হবে, অনেক কিছুই জানতে পারবেন। ওপার বাংলায় কি ঘটছে বর্তমানে আর এপার বাংলায় কি ঘটছে মোটামুটি যারা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদের অলরেডি জানা আছে। বর্তমান বাংলাদেশের এপার বাংলায় কি ঘটনা আর ওপার বাংলায় কি ঘটনা, চলুন আগে ওপার বাংলা থেকে কিছু আলোচনা করে তারপরে এপার বাংলায় আসি। ওপার বাংলায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর একের পর এক মুসলমানদের বিপদে ফেলার জন্য যেই ফাঁদ পেতেছিল, সেই ফাঁদেই কিন্তু অবশেষে শুভেন্দু অধিকারী নিজেই পড়েছে। শুধু তাই নয়, এখন আবার শোনা যাচ্ছে প্রত্যেকটি মাদ্রাসায় বন্দে মাতারাম এই সঙ্গীত গাইতে হবে, এটা বাধ্যতামূলক আইন করেছে শুভেন্দু অধিকারী। তার মানে এই গরু বিক্রি বন্ধ, কুরবানির গরু বিক্রি বন্ধ, কুরবানি বন্ধ, এটা বন্ধ করে যখন কুল পাইল না, উল্টো নিজের পাছায় নিজেই বাস খাইল, তখন উল্টো ফন্দি উল্টো ফাঁদ তৈরি করছে শুভেন্দু অধিকারী। যার কারণে প্রত্যেকটি মাদ্রাসায় তাদের গাওয়া বন্দে মাতারাম এই গানটা বাধ্যতামূলক করছে এবং এরপর থেকেই যেন পশ্চিমবঙ্গে আরো নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবাই হুঙ্কার দিচ্ছে এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর একটা বিষয় দর্শক শ্রোতা, মাইকে আজান নিষিদ্ধ করেছে ওই শুভেন্দু অধিকারী। একটা জিনিস মনে রাখবেন, আমরা সবসময় বলে থাকি যখন মাইকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দেওয়া হয় তখন শয়তানের পাছার মধ্য দিয়ে নাকি একটা বাতাস বের হয়, যার কারণে শয়তান ক্ষিপ্ত হয়, শয়তান সহ্য করতে পারে না। আজানের সুমধুর ধ্বনি এটা একমাত্র শয়তান ব্যতীত সকলের কানের ভিতরে সুন্দর লাগে, কিন্তু শয়তানের কাছে এই আওয়াজটা ভালো লাগে না। এই শুভেন্দু অধিকারী বিজেপি এই কুলাঙ্গার ভারতে আজান বন্ধ বা আজান নিষিদ্ধ করার মাধ্যমে সে প্রমাণ করেছে দুনিয়ার বুকের মধ্যে যদি কোনো টাটকা শয়তান থাকে সে হলো 1 নম্বরের টাটকা শয়তান, যার কারণে আজান শুনলে তার কাছে ভালো লাগে না, আজান বন্ধ করে দিচ্ছে।
দর্শক শ্রোতা, অবশেষে এ নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হচ্ছে। ওদিকে মুসলিম যারা রাজনৈতিক নেতারা রয়েছে তারা শুভেন্দু অধিকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে সংবিধানে যেটা আছে সেই অনুযায়ী চলবে, কারোর কথা মতো এই ভারত চলবে না, এই পশ্চিমবঙ্গ চলবে না। এবার আসুন আমরা একটু আলোচনা করি এপার বাংলা নিয়ে, অর্থাৎ আমাদের বাংলাদেশ নিয়ে। দর্শক, তারপরে বিশ্লেষকদের খুবই তথ্যবহুল আলোচনা আপনারা শুনবেন। এপার বাংলায় আপনারা সকলে জানেন আজকে কয়েকটা দিন ধরে এই রামিসাকে ধর্ষণ অথবা হত্যা এই বিষয়টি নিয়ে যেন আলোচনা থামছেই না। অবশেষে রামিসাকে দেখতে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তাছাড়াও আরো অনেক এমপি মন্ত্রী কিন্তু রামিসাদের বাড়িতে গিয়েছিল সান্ত্বনা দেওয়ার জন্য। এবং রামিসার ছোট বোনের দায়িত্ব নিয়েছে বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন রামিসার বাড়িতে যাওয়ার পথে গাড়ি থেকে বের হয় তখনই কিন্তু সাধারণ জনতা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অপমান করা, এটা আসলে কিসের লক্ষণ? এটার লক্ষণ যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজে যখন ব্যত্যয় হয়, যখন ব্যর্থতা প্রমাণিত হয়, তখনই কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। দর্শক, এটাই কিন্তু প্রমাণ করে। আর একটা বিষয় আজকে ঘটে গিয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি সে তার মুখের উপরে ডিম ছুঁড়ে মারে একজন অজ্ঞাত ব্যক্তি, অবশেষে জনগণের হাতে ধরা খায় এবং সেখানে তাকে পিছন দিয়ে ডিম ভরে দেওয়া হয়। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। ভারতে গরু জবাই নিষিদ্ধ করার যে আইনটি পাশ করা হয়েছিল, এই আইনে মূলত তারা দুইটি প্ল্যান এখানে করে রেখেছিল। প্রথম প্ল্যান ভেস্তে যাওয়ার পরে এবার তারা দ্বিতীয় প্ল্যানে পা দিচ্ছে। এখন প্ল্যান এ কি ছিল আর প্ল্যান বি কি ছিল এটা একটু বোঝা দরকার। আসেন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে খুব ইন্টারেস্টিং বিষয়, তাদের প্ল্যান এ ছিল যে সেখানে মুসলমানদের গরু কোরবানি করতে দেবে না। এখানে কিন্তু কোনো ধর্মীয় বিষয় জড়িত ছিল না। পরিষ্কার করে শুনেন, ভারতে যে গরু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে বা গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো ধর্মীয় ব্যাপার নয়। এটা স্রেফ একটা লোক দেখানো ধর্মকে এখানে ব্যবহার করা হয়েছে। ভারতে কি গরু জবাই করা হয় না? শুভেন্দু অধিকারী কি গরুর মাংস খায় না? অবশ্যই খায়। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। শুধু তাই নয়, আপনারা পিলে চমকে যাবার মতো একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। ভারত বর্তমানে পৃথিবীর 4র্থ বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। আশ্চর্য হচ্ছেন? কোন তথ্য বলছে যে 4র্থ নয়, তারা 2য় বৃহত্তম দেশ যারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে। প্রথম কাতারে রয়েছে ব্রাজিল, ব্রাজিলের পরে অনেকেই বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এরপরেই ভারতের অবস্থান। কিন্তু ডেটা কি বলছে? গত 2023 এবং 24 সেশনে ভারত কত কেজি, কত লাখ টন গরুর মাংস রপ্তানি করেছে? 4 কোটি 20 লক্ষ টন গরুর মাংস তারা রপ্তানি করেছে, এবং প্রতি বছর এভারেজ তারা এই গো মাংস বাইরে রপ্তানি করে 42,000 কোটি টাকা তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিন্তা করতে পেরেছেন? তাহলে গরু কি সেখানে জবাই হয় না? সেখানে কিন্তু গরু তো আস্তা গরু তো পাঠানো হয় না, গরু জবাই করে সেই গরুর মাংসগুলো প্যাকেটজাত করে তারপরে পাঠানো হয়। তাহলে গরু জবাই সেখানে নিষিদ্ধ হলো কি করে? নিষিদ্ধ নয়। ওই যে বললাম, এটা মূলত ভারত তার প্রথম প্ল্যান ছিল যে মুসলমানদের গরু কুরবানি করতে না দিয়ে এই গরুগুলোকে একটু বড় করতে দিয়ে। অর্থাৎ আপনারা খেয়াল করবেন কিন্তু যে সেখানে যে আইনটি করা হয়েছে, আইনে বলা হয়েছে যে গরু জবাই করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং গরুর বার্থ সার্টিফিকেট অনুযায়ী 14 বছর সেই গরু লালন পালন করতে হবে। বুঝতে পেরেছেন? 14 বছর, মানে একদিকে যেন 2-3 বছরের গরু কেউ জবাই করে কুরবানি করতে না পারে, পাড়ার কসাইয়ের দোকানদাররা যেন গরু জবাই করতে না পারে, যেখানে সেখানে গরু যাতে জবাই না হয়, তারা এই পুরা গরুটা এই যে শর্ত দিয়ে, কঠিন থেকে কঠিনতর শর্ত দিয়ে গরু বড় করবে, বড় করে বড় বড় বিগ বিজনেসম্যানদের কাছে এই গরু বিক্রি করতে সেখানকার খামারিদেরকে তারা বাধ্য করেছে এই আইনের মাধ্যমে। অর্থাৎ খামারিরা আর মুসলমানদের কাছে বা খুচরা পর্যায়ে তারা গরু বিক্রি করবে না। তারা একটা গরু কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ গরু পালা, তো এরকম খরচ করে করে 14 বছর কে খরচ করবে? প্রতি বছর একটা গরুর পিছনে কত খরচ হয় এটা গরু যে পালে সেই বুঝতে পারে। তো এরকম পালতে পালতে ধার দিনা করে আপনি পালবেন, পালার পরে এই গরুটা আপনি বড় বিগ বিজনেসম্যান যারা এই যে গোমাংস রপ্তানি করে তাদের কাছে আপনি বিক্রি করবেন কম দামে, তুলনামূলক কম দামে। একটা গরু কুরবানির ঈদে যে দামে বিক্রি হয় ওই বিগ বিগ বিজনেসম্যানদের কাছে গেলে আপনার সেই দাম আপনি পাবেন না। 14 বছর ধরে রাখলে তো ওটা পাবেনই না। তাহলে একদিকে তাদের কৃষকদেরকে, খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে তারা এই যে রাষ্ট্র এখানে ফুলে ফেপে বড় হবার জন্য এবং মূলত আন্তর্জাতিক বাজারটা ধরার জন্য, অর্থাৎ তার এখন উদ্দেশ্য সে এখন প্রথম হবে ব্রাজিলকে টপকে
প্রথম পর্যায়ে সে চলে যাবে, এই তার প্ল্যান এ ছিল। তাহলে আইন করে দিলে গরু আর বিক্রি হবে না। সেখানে হিন্দু খামারিরা তারা ধর্মের, যেহেতু এখানে ধর্মকে সামনে আনা হয়েছে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে মানুষের সামনে বল হিসেবে, গুটি হিসেবে দেওয়া হয়েছে হিন্দুদের সামনে, ভেবেছিল যে তাহলে হিন্দুরা স্বাভাবিকভাবেই এটা গিলবে। কিন্তু যার পেটে ক্ষুধা সে ধর্মের কাহিনী কতক্ষণ শুনবে? তাহলে তার এই প্ল্যান এটা ভেস্তে গেছে। সেখানে যখনই এই নিয়মটা করা হয়েছে, মুসলমানেরা আর গরু কিনতে যায় নাই। গরু কিনতে না যাওয়ার কারণে হিন্দুরা বিক্ষোভ শুরু করেছে, তাদের মাথায় হাত উঠেছে, কান্নাকাটি করছে, অনেকেই আত্মহত্যা করে ফেলেছে ইতিমধ্যে গরু বিক্রি করতে না পেরে। কারণ এই গরু খুচরা এবং বিভিন্ন মহাজনদের কাছ থেকে, লোকনিকারী প্রতিষ্ঠানদের কাছ থেকে, ছোট বড় বিভিন্ন মাঝারি বিভিন্ন ধরনের লোন নিয়েছে, লোন নিয়ে গরুর খাবারগুলো কিনেছে। কুরবানির ঈদে গরু বিক্রি হবে, সেই বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে, আর বাকি লাভের টাকা দিয়ে আবার কিছু গরু কিনবে এবং বাকি সংসার চালাবে। এটা ছিল এখানকার মানুষের নিত্য নৈমিত্তিকর ঘটনা, প্রতিদিন। এইটা বছরের পর বছর ধরে এটা চলে আসছে। কিন্তু এই জায়গায় হিন্দু খামারিদের এই পরিকল্পনায় পেরেক ঠুকে দিয়েছে এই শুভেন্দু আর মোদী। মূলত মোদীর প্ল্যান বাস্তবায়ন করেছে শুভেন্দু। এইবার যখন হিন্দুরা প্রচন্ডভাবে খেপে গেছে, খেপে যাওয়ার পরে তো এখন বিপাকে পড়েছে না শুভেন্দু, প্রচন্ড বিপাকে পড়ে গেছে। তাহলে এখন বাধ্য হয়ে তাকে প্ল্যান বিতে যেতে হচ্ছে। আর প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা আরো ভয়াবহ। এখানে সব মিলেই বিপদটা এসে মূলত ওই হিন্দু খামারিদের উপরেই পড়ছে। ভারতের কলকাতার আমার হিন্দু ভাই ও বোনেরা, আপনারা যদি আমার এই ভিডিও শুনেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, ধর্ম এখানে নাথিং। এখানে শুধুমাত্র ধর্ম বিদ্বেষ ছড়িয়ে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটি করছে। যেমন আমি আরেকটা, ওই ঘটনায় যাওয়ার আগে আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে ভারতে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করলো, এই আজান দেয়া নিষিদ্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত কি শুধু মুসলমানরাই হয়েছে না আপনারাও হয়েছেন? আপনারা হয়েছেন না? কারণ এখানে বলা হয়েছে সাউন্ড পলিউশনের কথা। তো সাউন্ড পলিউশন আজানে যদি হয়, তাহলে এই যে মন্দিরে, গির্জায় যে ঘন্টা ধ্বনিগুলো বাজানো হয়, ঢোল তবলা এগুলো যে বাজানো হয়, সাউন্ড পলিউশন হয় না? তাহলে আপনি সাউন্ড পলিউশনের কথা বলে ওখানে কিন্তু ওই আইনের ভিতরে এটাও বলে দিতে হয়েছে, তাদের বাধ্য হয়েছে। কারণ আপনি সাম্প্রদায়িক বীজ যখন আপনি আপনার ভিতরে লালন করবেন, তখন মুসলমানদের মসজিদে মাইকে আজান দেয়া শব্দ দূষণ করছে, এটাও নিষিদ্ধ। আবার উচ্চ স্বরে গান বাজনা, ঢোল তবলা এগুলো বাজানো নিষিদ্ধ, এটা করতে হয়েছে। তাহলে কি হলো? আপনাদের যে ধর্মের প্রধান অনুষঙ্গ ছিল হিন্দু ধর্মের, সেখানে গান বাজনা, ঢোল তবলা, খোল, মৃদঙ্গ এগুলো বাজানোর যে একটা রেওয়াজ ছিল, এখানে কিন্তু একটা কড়াকড়ি আরোপ করা হলো। তাহলে মুসলমানদের পাশাপাশি এই প্রভাবটা কিন্তু আপনাদের উপরে যেয়ে পড়লো। আর একটা বিষয় লক্ষ্য করুন, বলা হলো রাস্তায় নামাজ পড়া যাবে না, রাস্তা বন্ধ করে। তো রাস্তা বন্ধ করে তো শুধু নামাজ পড়ে না, ওখানে কয়জন মুসলমান আছে? 30 কোটি মুসলমান, 150 কোটির ভিতরে 30 কোটি, 25 কোটি, 26 কোটি যাই বলি, বাকি তো সব হিন্দু। এরা যখন পূজা করে, এই পূজাগুলো তো রাস্তা বন্ধ করেই করতে হয়। রাস্তা প্রচন্ডভাবে জ্যাম হয়ে যায়, বন্ধ করে দিতে হয়। তাহলে আপনি যখন মুসলমানদের নামাজ রাস্তা বন্ধ করে পড়া নিষিদ্ধ করলেন, একই সাথে আপনাকে এটাও বলতে হয়েছে যে পূজাও, যে কোনো ধর্মীয় উৎসব রাস্তা বন্ধ করে করা যাবে না। তার মানে আপনার ধর্মীয় উৎসবেও কি পেরেক ঠুকলো না? ঠুকে দিলে কিন্তু আপনিও তো এটা করতে পারবেন না। যাই হোক, এবারে আসেন ওই যে প্ল্যান বি তে তারা যে গেছে, এখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাই হচ্ছেন। প্ল্যান বি হচ্ছে তারা ভারতে গরু কুরবানি করতে দেবেই না। এখন কি করছে শুভেন্দু অধিকারী? এই ছোট ছোট খামারিদেরকে বা এখানে কিছু ফরিয়া বা দালালদেরকে ঠিক করে দিয়েছে। তারা কি করছে? ওই হিন্দু যারা খামারি আছে, একেবারে প্রান্তিক পর্যায়ের, যারা খুচরা পর্যায়ের 2টা 5টা 10টা গরুর মালিক, এদেরকে একটা দালাল ধরিয়ে দিয়েছে যে ওর কাছে গরুগুলো বিক্রি করে দাও। এখন এই দালাল কি করছে? 20 জন, 30 জন, 50 জনের গরু কিনে তারা রাতের অন্ধকারে এই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে গরুগুলো বাংলাদেশে পাচার করে দিচ্ছে। দেখুন, একটু দেখাই। বুঝতে পেরেছেন তার প্ল্যান বিটা? এটা যে সেখানে হিন্দুরা, তাদের এটা জানা ছিল যে যখন এটা নিষিদ্ধ করা হবে তাহলে মুসলমানরা গরু কিনবে না। গরু না কিনলে, এখানে তো গরুর ব্যবসা মূলত হিন্দুরাই করে, বেশি গরু পালে হিন্দুরা, তাহলে তারা বিক্ষুব্ধ হবে, তারা গরু বিক্রি করতে পারবে না। এই গরুগুলো কি করব? রাতের অন্ধকারে বাংলাদেশে পুশ করে দেওয়া হবে, বাংলাদেশের ব্যবসায়ীরা এই গরুগুলো কিনবে। এটা ছিল তাদের প্ল্যান বি। এখন আমাদের এখানে একটু করণীয় আছে। বাংলাদেশে যারা আমরা মুসলমান ভাইয়েরা আছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু ভাইদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা এই যে ভারত থেকে যে গরুগুলো রাতের অন্ধকারে চোরাই পথে আসছে, সরকার এটি ঠেকাতে পারছে না, সীমান্ত রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেন, একটা গরু যেন বাংলাদেশে ঢুকতে না পারে। আমরা বাংলাদেশে যে গরুগুলো আছে এগুলো দিয়েই আমাদের কুরবানি চলবে, কোনো সমস্যা নেই। আরো বরং উদ্বৃত্ত আছে, আপনারা সীমান্তটা বন্ধ করে দিন। সরকারের প্রতি আহ্বান থাকবে সীমান্ত বন্ধ করে দিন। আর শেষ পর্যায়ে সীমান্ত রক্ষী বাহিনী এবং সরকার কেউই আমাদের আহ্বানে সাড়া দিল না। এখন আমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আমরা যারা এই প্রান্তিক পর্যায়ের মানুষ আছি, যারা গরু কিনবো, খুচরা পর্যায়ে কিনে কুরবানি করবো, আমরা দেখে দেখে ভারতীয় গরুগুলো কিনবো না। ঢাকা যা পারলো না, চিটাগাং তা পারলো। আমি এই জন্য বললাম যে ঢাকায় যে রামিসাকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, ঠিক ওই ধরনেরই আরেকটা ঘটনা ঘটছে গতকালকে চট্টগ্রামে, বাকলিয়া। এবং ওইখানে যে ঘটনাটা ঘটছে সেটা রামিসার অর্ধেক বয়সের একটি সন্তান। আমি কি ঘটনা ঘটছে বলতে পারছি না, বলা ঠিক হবে না। অনেকগুলো শব্দ
ইউটিউবে বলা যায় না, আপনাদেরকে একটু জানাই রাখি। গতকালকে আমি একটা ভিডিও করছিলাম রামিসাকে নিয়ে, ওইখানে অনেকগুলো শব্দ ব্যবহার করছিলাম। রামিসাকে কি করা হয়েছে, তারপরে কি করা হয়েছে, প্রথম কি করছে, তারপরে কি করছে, তারপরে তাকে কোথায় রাখছে, তার মাথা কোথায় রাখছে, এগুলো নিয়ে বিস্তর একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওটা ইউটিউব অ্যাড সুইটেবিলিটি করে দিয়েছে। তার মানে আমার এই ভিডিওতে যতই ভিউ হোক কোনো অ্যাড আসবে না। তো বন্ধুরা, সত্যি কথা কি, যদি অ্যাড না আসে তাহলে আমি কোনো ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে না। এই জন্য মন খারাপ করি না, কারণ আমি বুঝি নাই। এর জন্যই আজকে আমি ওই শব্দগুলো যেগুলো ইউটিউবের বারণ আছে সেগুলো ইউজ করবো না, আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আর কারণ দেখুন, এই যে অ্যাড সুইটেবিলিটি হলে আসলে আমার জন্য খুব ক্ষতিকারক হয়ে যায়। আপনারা অনেক হয়তো জানেন না যে বাংলাদেশে একটা অ্যাড দেখালে যে পয়সা একটা ইউটিউবার পায়, বিদেশে কোথায় এই অ্যাডটা দেখালে অনেক বেশি পয়সা পায়। যেমন ধরেন আমি সুইডেনে বসে বসে যদি কোনো ব্লগ দেখি বা কেউ যদি দেখে, ওই যে সুইডেনের পাবলিসিটি আসবে, সুইডেনের যত অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলো আসবে, কিন্তু বাংলাদেশের কোনো পাবলিসিটি আসবে না। আপনি যদি টার্কিতে যান টার্কিশ আসবে, আপনি যদি নিউ ইয়র্কে যান নিউ ইয়র্কের আসবে, আপনি যদি মেক্সিকোতে যান তাহলে মেক্সিকান পাবলিসিটি আসবে। তো বাংলাদেশের 10টা পাবলিসিটি যদি হয় একটা কন্টেন্টে, আর যদি ইউরোপ আমেরিকাতে একটা হয়, তাহলে 10টার সমান পয়সা পাওয়া যায়। আমি পয়সার জন্য মন খারাপ করছিলাম। আমি যদি এতগুলো কথা বললাম এই জন্য যে আমি যে কিছু শব্দ ব্যবহার করবো না, এর জন্য হয়তো আপনারা ভাবতে পারেন কি ব্যাপার, হঠাৎ করে এত ভদ্র হয়ে গেলাম। না, আসলে ওই শব্দগুলো ব্যবহার করা যাবে না। তো যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হলো যে ঢাকা যেটা পারলো না, চিটাগাং সেটা পারছে। রামিসার সাথে যে ঘটনাটা ঘটছে, এই ধরনের একটা ঘটনা চট্টগ্রামে ঘটছে গতকালকে। এবং আমি তো আগেই বললাম যার সাথে ঘটছে তার বয়স রামিসার অর্ধেক। কিন্তু ঢাকায় যেমনটি রামিসাকে যে মানে সে খারাপ কাজটা করছে, তাকে কিন্তু মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সসম্মানে তার বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। পাবলিক কিছুই করতে পারে নাই বা করবার চেষ্টাও করে নাই, বা তখন পর্যন্ত হয়তো বা এতটুকু একাঠাও হয় নাই। কিন্তু চট্টগ্রামে যেটা হয়েছে, যখন এই যে দুষ্ট মানুষটা সেই বাচ্চাটার সাথে অপকর্ম করছে, তাকে কিন্তু ওইখানে অবরুদ্ধ করে ফেলছে। তারপরে পুলিশ আসছে, পুলিশ এসে ওখান থেকে তাকে ছুটাইতে চেষ্টা করছে, পারে নাই। লোকটা রাবার বুলেটটা ছোড়া হয়েছে এবং বেশ ঝামেলা হয়েছে। এবং আজকে গতকালকে মধ্যরাতেও চট্টগ্রামে কিন্তু এটা নিয়ে বেশ ঝামেলা চলতেছিল। বাংলাদেশের মানুষ এখন আসলে হয়েছে কি জানেন, ওই যে 36 জুলাইয়ের পরে যে একটা ভাব ছিল না যে কোনো কিছু হলেই ঝাঁপাইয়া পড়তো, এখন আবার এই রামিসার ঘটনার পর ঝাঁপাইয়া পড়ছে। অবশ্য কারণ আছে, আপনারা জানেন। শুধু রামিসাই তো না, একদম রামিসার মতো 10-12টা লিস্ট আছে বিগত সময়ে। এই ঘটনাটা ঘটাইছে দুষ্ট প্রকৃতির মানুষজন, কারোরই বিচার হয় না। একটা বিচার ওই যে রংপুরের হিটু শেখ বিচারটা হয়ে গেছে, কিন্তু ওনার যে আদেশ হয়েছে, শেষ আদেশ, তাকে ঝুলাইয়া দেওয়া হবে, সেটা এখনো কার্যকরী হয়নি। বছরখানিক হয়ে গেল। এটা মানুষ দেখতে একদম বিতশ্রদ্ধ হয়ে গেছে, যার জন্য মানুষের মধ্যে এরকম রাগ। এবং মিরপুরেও আমরা দেখছি, কালশি এলাকায় রাস্তা অবরোধ হয়ে গেছে। তারপর আমরা এটাও দেখছি, ছোট ছোট বাচ্চা স্কুলের শিশুরা, তার বয়সী, তারা রাস্তায় নামছে, বিভিন্ন জায়গায় অবরোধ হচ্ছে। ঠান্ডা হয় নাই, 3 দিন আগের ঘটনা, এখন পর্যন্ত ঠান্ডা হয় নাই। তবে কিছুটা ঠান্ডা করবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে রামিসার বাসায় গিয়েছিলেন। এটা অত্যন্ত ইতিবাচক। অনেকেই বলতেছিলেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রিকোয়েস্ট করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু যান, আপনি যাওয়া উচিত, এই সিচুয়েশনে যাওয়া উচিত। আমরা পূর্ববর্তী রাষ্ট্রপ্রধানদেরকেও দেখেছি এই ধরনের কোনো একটা অপ্রত্যাশিত একটা বিরাট ঝামেলা হলে সরকার প্রধান সেখানটায় যায় বা রাষ্ট্রপ্রধান সেখানটায় যায়। তো অনেকেই বলছিল যাবে না, কিন্তু উনি আজকে গেছেন রামিসার আব্বাকে সান্ত্বনা দিয়ে আসছেন। ভিডিওটা একটু দেখুন। অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আপনার যেটা আমাদের আপনি কিছু বলবেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে। ঠিক আছে? অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আপনার এই সহমর্মিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যে কথা দিয়ে এসছেন যে রামিসার বড় বোনের দায়িত্ব আপনি নিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং আপনি সরাসরি বলিয়ে দিয়েছেন যে বিচার কার্যটা আপনি যথাশীঘ্র সম্ভব করবেন। কিন্তু আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে সকালবেলায় যে ধরনের কথাবার্তা বলেছে, তাতে করে বাংলাদেশের মানুষ খুব একটা সুখী হয়নি। যদি উনি আপনার পাশে ছিলেন, আমরা দেখলাম ভিডিওতে, ওনার খুব তাড়াহুড়ো, উনি উঠে গেলেন, আপনি এবার তাকে বসালেন, ফাইন। প্রধানমন্ত্রী বসে কথা বলছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে গেছেন, চলে যাবেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী যে খুব পাওয়ারফুল, এটা আমরা এইখানেও দেখলাম। স্বরাষ্ট্রমন্ত্রী একসময় তারেক রহমানের হাউস টিউটর ছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসময় তারেক রহমানকে ওনাদের বাসায় থেকে তারেক রহমানকে পড়াতো। সেই হিসাবে তারেক রহমান তাকে স্যার বলতো, এখনো স্যার বলে কিনা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী এই জন্যই
হয়তোবা বেশ পাওয়ারফুল হয়ে গেছেন, কারণ উনি জানেন ওনাকে ওনার ছাত্র এজ এ শিক্ষক তাকে খুব একটা অপমানিত করবে না। আমরা এখানটায় দেখলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মাননীয় আইনমন্ত্রীও গেছেন। আইনমন্ত্রী কিন্তু সকালে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে রামিসার বাবা যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা প্রমাণ করবার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা সেটা মিথ্যা প্রমাণ করবো যে রামিসার আব্বা যে বলেছে যে হ্যাঁ আমি জানি এই বিচার হবে না, আপনারা স্ট্যাম্পে লিখে নিন, এই বিচার কোনো দিনই হবে না। আসলে চ্যালেঞ্জটা গ্রহণ করেছে সুন্দরভাবে। আইনমন্ত্রী বলেছে যে আমরা এটা করেই তাকে দেখাবো যে আমরা তার চ্যালেঞ্জটা প্রত্যাখ্যান করলাম। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অন্য ধরনের কথা বলেছেন, যেটা নিয়ে আজকে সারাদিন অনেক ট্রল হচ্ছে। উনি সেই আবার সংসদে যেমনটি করে বলেন, সংসদের এত নাম্বার ধারা অনুযায়ী, 14 ক অনুযায়ী, 15 20 অনুযায়ী, ঠিক তেমনটি আজকে আবার সংবাদ মাধ্যমে বলে দিলেন যে 164 ধারা জবানবন্দি অনুযায়ী এটা তো হওয়া উচিত। তবে আমরা তো মধ্যযুগীয় বিচার ব্যবস্থা চালাতে পারি না, এটা বর্তমানে মডার্ন যুগ। আপনি যে কি বুঝাতে চাচ্ছেন মানুষ বুঝে না। উনি দেখেন পরিষ্কার বলতে পারতো, যেটা আইনমন্ত্রী বলেছেন, যেটা প্রধানমন্ত্রী বলছেন, কতটুকু করবে শেষ পর্যন্ত বিচারের কি হবে সেটা কিন্তু আমরা কেউই এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তবু আশ্বাস তো পেলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে, আইনমন্ত্রীর কাছ থেকে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আশ্বাস পেলাম না। এবং এর জন্য যখন আশ্বাস পেলাম না, তখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন চলে যাচ্ছেন তাকে আবার সেই স্টেডিয়ামের মতো ভুয়া ভুয়া বলে বেশ অপমানিত করা হয়েছে। বাট উনি মুচকি হেসেই চলে গেছেন। ওনার হাসিটা খুব সুন্দর, উনি দেখতে শুনতে সুন্দর, ওনার মুখের এক্সপ্রেশনে আপনি কিছুই বুঝবেন না। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, মানুষের নার্ভ চিনতে চেষ্টা করুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কিছু কথা মানুষকে খুশি করবার জন্য হলেও বলতে হয়। এমন একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আপনি সকালে যেগুলো বলছেন সেগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিক হিসাবে কারোরই এটা মানে মেনে নেবার কথা নয়। আপনাদেরকে একটি কথা বলি যে আপনাদেরকে যারা চালাচ্ছে, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের সুনাম করছে, তারা কিন্তু আপনাদের অসম্মান করছে এবং তারা কিন্তু আপনাদের সর্বনাশ করছে। আপনারা হয়তো ভাবতে পারেন হ্যাঁ আমার তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমার প্রশংসা করছে, এরা আসলে বিএনপির কন্টেন্ট ক্রিয়েটার, সেটা নিয়েও কোনো আপত্তি নেই, কিন্তু এরা আসলে বিএনপিকে ডুবাচ্ছে। যেমনটি ধরুন মুস্তফা ফিরোজ একটি টেলিভিশনের আশায় আজকে এতদিন যাবত সেই ইলেকশনের আগে থেকে বিএনপির প্রশংসা করতে 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 মুখ দিয়ে ফেলা তুলে দিচ্ছে। আপনারা তাকে একটা টেলিভিশন দিয়ে দেন না ভাই, কারণ উনি যে সমস্ত কথাবার্তা বলেন না, এতে করে বিএনপির ক্ষতি হয়, কোনো লাভ হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো মব। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রশাসন, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, দৈনন্দিন জীবন, প্রেম ভালোবাসা থেকে শুরু করে আর অনেক কিছু তছনছ হয়ে যাচ্ছে মবের আতঙ্কে। মব এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এটি ইবলিশ শয়তানের চাইতেও ভয়ঙ্কর। এটি রাক্ষস, এটি খোক্ষস, কিংবা ধরুন লাঠি, বোমা, বন্দুক অথবা পরমাণু যে অস্ত্র, কিংবা ধরুন স্নাইপার রাইফেল, এগুলোর চাইতেও এখন আমাদের এই সমাজে মব ভয়ঙ্কর হয়ে পড়েছে। মব করে ধর্ষণ করা হচ্ছে, মব করে বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, মব তৈরি করে কৃষকের গরু ছাগল লুণ্ঠন করা হচ্ছে। এই মব একটি মানুষকে পশুর পর্যায়ে নামানো হচ্ছে। এই মব কে শুরু করলো, কিভাবে করলো, এগুলো পুরনো ইতিহাস আপনারা সবাই জানেন। এই কাসুন্দি ঘেটে কোনো দরকার নেই। এখন যেটি দরকার, যে কোনো মূল্যে এই মব বন্ধ করতে হবে। যখন বিএনপি সরকার এলো, প্রথম কয়েকদিন এই মব বেশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ছিল, সরকারের কিছুই করতে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় এটি যে কোনো কারণে হোক বেড়ে গেছে। সব খবর আসছে না, কিন্তু যেগুলো আসছে ছিটে ফোটা, এতে করে যেটা হচ্ছে যে ইউনূস জামানাতে মব ছিল টার্গেট ওরিয়েন্টেড। একটা নির্দিষ্ট গোষ্ঠী তার প্রতিপক্ষের বিরুদ্ধে মব করত এবং সেগুলো প্রায় সব কিছুই প্রকাশ্যে হতো, যার জন্য আমরা জানতে পারতাম। আর এখন এই বিষয়গুলো একেবারে সর্বব্যাপী, সার্বজনীন, পথে প্রান্তরে, মাঠে ঘাটে, ফুটপাতে, সর্বত্র মব ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক মব, রাজনৈতিক মব, প্রশাসনিক মব, এবং প্রশাসনের কেন্দ্রে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনি রাষ্ট্রীয় মব বলতে পারেন। যেমন দেখা গেল বিএনপি ক্ষমতায় আসার পরপর বেশ কয়েকটি রাষ্ট্রীয় ব্যাংকে জিএম পর্যায়ের, ডিজিএম পর্যায়ের বা যারা সিবিএ করে তারা মব করে, এই যে ইউনূস জামানাতে যারা ভালো পোস্ট এবং পোর্টফোলিওতে ছিলেন, সেটা চেয়ারম্যান হিসেবে, তারপর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এই পদগুলোকে মব করে মানে খালি করে ফেলা হয়েছে এবং সেখানে নিজেদের লোক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যে মব হয়েছে, নজিরবিহীন মব, এখনো পর্যন্ত সেই মবের যে ধাক্কা ব্যাংকিং সেক্টর সামলে উঠতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, এটি অত্যন্ত সম্মানের একটি পদ, মর্যাদা একটি পদ, যেখানে প্রাইভেট ব্যাংকের এমডি যারা আছেন তারা মনে করেন
যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আমাদের চেয়ে যোগ্যতম, লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত, সম্ভ্রান্ত এবং ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু যে মানুষটিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে তার সামাজিক অবস্থান আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোতে যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা চেয়ারম্যান হিসেবে যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদের সমপর্যায়ে নয়, অনেকটা লেস। ফলে কখনো মানে আপনি বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি বোর্ডকে নিয়ন্ত্রণ করা, যে যেখানে পার্সোনালিটি দরকার সেটা এই ভদ্রলোকের হবে হয়তো আরও অনেক 10-12 বছর পরে। ফলে ব্যাংকিং সেক্টরটা কিন্তু দাঁড়াচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে যা কিছু আসছে কেউ শুনছে না। আর বাংলাদেশ ব্যাংকের যারা ডিপ্টি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টর বা জেনারেল ম্যানেজার আছেন তারা এই মবের মাধ্যমে সৃষ্ট এই গভর্নরের যে পদটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য অন্তঃস্থল থেকে দেখাতে পারছেন না। জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। সিমিলারলি মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন তছনছ হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার ব্যক্তিগত সততা, কর্মদক্ষতা প্রশ্নাতীত, তার যোগ্যতা প্রশ্নাতীত। এই মানুষটি বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মবের ভয়ে ছেড়ে দেওয়া কেঁদেবাছি তাড়াতাড়ি পদত্যাগ করে চলে গেছেন এবং এখনও পর্যন্ত দুর্নীতি দমন কমিশন গঠিত হয়নি। সেম ঘটনা ঘটেছে মানবাধিকার কমিশনে। এরপর প্রেস অ্যান্ড মিডিয়ার যেই অফিসগুলো ছিল বা আছে, যেমন বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা, ঢাকা ন্যাশনাল প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ডিএফপি, পিআইডি, এরপর প্রেস কাউন্সিল, এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি এখানে যারা আসেন, যারা নেতৃত্ব দান করেন, মোটামুটি সবারই একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা থাকে। অনেকে বিতর্কিত, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন করার মতো লোক থাকে না। যেমন ধরুন গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এখন তারা যে দলই করুন, বা ইকবাল সুবহান চৌধুরী, নাইমুল ইসলাম খান, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং ট্রেডে সংশ্লিষ্ট পেশায় তাদের যে প্রভাব, ইনফ্লুয়েন্স যেটিকে বলা হয়। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।